হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন 2022-23-এর জন্য ঠিক কীরকম স্ট্র্যাটেজি গ্রহণ করা উচিত, কিভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। মূলত সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোন কোন বইয়ের উপর একটু বেশি করে গুরুত্ব দিতে হবে সেই সংক্রান্ত বিষয়ে কিছুটা আলোচনা করব। সিলেবাসের বিষয়ে আমি আজকে বলবো না, কারণ সিলেবাসে আমি অলরেডি চ্যানেলে দিয়েছিলাম সিলেবাস সম্পর্কে ডিটেলসে। আজকে ওই সিলেবাসের উপর ভিত্তি করে কোন কোন বিষয়, কোন কোন বই পড়তে হবে, বা আমি কোন কোন বিষয় পড়াবো, লাইভে এসে কোন কোন বিষয় পড়াবো এবং কোন কোন বিষয় পড়তে হবে, কিভাবে চলতে হবে, এই সংক্রান্ত বিষয়ে মূলত আলোচনাটা করব। তো প্রথমত অনেকেই একটা বিষয়ে অবগত নয় যে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম এটা কিন্তু পুরোপুরি বাংলাতে দেওয়া যায়। অর্থাৎ প্রিলিমসের ক্ষেত্রে প্রশ্ন ইংলিশ হিন্দিতে হয়, বা মেন্সের ক্ষেত্রেও প্রশ্ন ইংলিশ হিন্দিতে হয়, কিন্তু আমরা যখন ডেসক্রিপটিভ লিখছি মেন্সে গিয়ে, সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট অপশনাল সহ প্রত্যেকটা সাবজেক্ট বাংলাতে দেওয়া যায় এবং ইন্টারভিউও কিন্তু বাংলাতে দেওয়া যায়। তো বাংলা মিডিয়ামদের স্টুডেন্টদের একটা সমস্যা হয়, মূলত এরা কিন্তু আমাদের যে সোর্স, সেই সোর্স কিন্তু ইংলিশে সমস্ত। তার জন্য কি হয়, পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। তো আমি বিভিন্ন নোটস বাংলাতে প্রোভাইড করব, বা কোন বই থেকে পড়তে হবে, বাংলা কোন বই থেকে পড়তে হবে যারা বাংলাতে মিডিয়ামের জন্য চাইছো, সেটা কিন্তু আমি জানিয়ে দেব। তো পুরোপুরি গাইডেন্স আমি পুরোটাই করব, এবং ক্লাসটা আমি দুপুরে রেখেছি। যারা অ্যাসপিরেন্ট রয়েছে, দুপুরে এই সময়টা আমি প্রত্যেক দিন লাইভ করব 2টো থেকে, এবং আরও বিভিন্ন সময় আমি কিন্তু রেকর্ডেড ভিডিও, রেকর্ডেড ক্লাস যেখানে প্রয়োজন হবে, সমস্ত এনসিইআরটি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি প্রোভাইড করে দেব, ইভেন বাংলাতেও দেব। এবং অপশনাল, যেহেতু আমি অপশনাল জিওগ্রাফিটা দেখি, অপশনাল জিওগ্রাফিও কিন্তু আমি এই জায়গাতে ইউপিএসসির জন্য করাবো। তো প্রথমে আমাদের একটু ডিটেলস জানতে হবে, যারা একেবারেই অবগত নয় তারা একটু এই জায়গাটা জেনে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হয়। প্রিলিমসের ক্ষেত্রে 2টো পেপার রয়েছে, পেপার 1, পেপার 2। পেপার 1 100টা প্রশ্ন থাকে, পেপার 2তে 80টা প্রশ্ন থাকে। পেপার 1-এ যে 100টা প্রশ্ন থাকে সেটা হচ্ছে জিএস পেপার, জেনারেল স্টাডিজ পেপার। আর সেকেন্ড পেপার যেটা, পেপার 2 যেটা, সেটা অ্যাপটিটিউড টেস্ট, ইংলিশ, ম্যাথের ওপর, ম্যাথ জিআইয়ের ওপর বেস করে সমস্ত কোয়েশ্চেন হয়। পেপার 2তে 80টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা 2.5 নাম্বার করে। পেপার 2 শুধুমাত্র পাস পেপার, এখানে 33% পেলেই চলে। পেপার 1 এটা কোয়ালিফাইং নেচার, এটা কিন্তু এটা কোয়ালিফাইং নয়, নেচার নয়, কোয়ালিফাইং নেচার শুধুমাত্র সেকেন্ড পেপারটা। আর সমস্ত কিছু র্যাঙ্ক হয়, সমস্ত কিছু কাট অফ থাকে, সেটা হচ্ছে পেপার 1-এ। দুটোর ক্ষেত্রেই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয়। পেপার 1-এ মোট 200 নাম্বার, প্রত্যেকটা কোয়েশ্চেন 2 নাম্বার করে। পেপার 2-তে প্রত্যেকটা প্রশ্ন 2.5 নাম্বার করে, 80টা প্রশ্ন 200 নাম্বার, তো মোট 400 নাম্বারে প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়। এবং প্রত্যেকটা পেপারের ক্ষেত্রেই 2 আওয়ার্স কিন্তু দেওয়া হয়। ইংলিশ এবং হিন্দিতে পেপারটা থাকে। আচ্ছা, এবার মেন্সের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 250 নাম্বার করে থাকছে। এসএ পেপার যেটা পেপার 1, আর জিএস পেপার, পেপার 1 ধরা হয়, এটা অ্যাকচুয়ালি পেপার 2, কিন্তু জেনারেল স্টাডিজের ক্ষেত্রে পেপার 1, সেখানে 250 নাম্বার থাকছে। ইন্ডিয়ান হেরিটেজ কালচার, অর্থাৎ যেটা আমরা আর্ট অ্যান্ড কালচার বলি, হিস্ট্রি, জিওগ্রাফি, জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত কিছু ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে চলে আসছে, ওয়ার্ল্ড জিওগ্রাফিও চলে আসছে, এবং সোসাইটি, এই সমস্ত কিছু নিয়ে পেপার 1 জেনারেল স্টাডিজ 1, এখানে 250 নাম্বার থাকছে। লেখার জন্য সময় কিন্তু খুব কম পাওয়া যায়, তো খুব কম্প্যাক্ট লেখার জন্য অনেক কিছু পড়ার রয়েছে, কিন্তু লেখার সময় সেটা কিন্তু খুব সংক্ষেপে, খুব ইনফরমেটিভ লেখা কিন্তু এখানে প্রয়োজন হয়। জেনারেল স্টাডিজ 2-তে কী রয়েছে, পলিটি রয়েছে সবচেয়ে বড়,
এবং পলিটির সাথে আরও যে সমস্ত আনুষঙ্গিক বিষয় সেইগুলো রয়েছে, কনস্টিটিউশন, গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস আর ইন্টারন্যাশনাল রিলেশনের পোর্শনটাও কিন্তু এই পেপার 2 এর মধ্যে চলে আসছে। এখানেও 250 নম্বর থাকছে। পেপার 3 জেনারেল স্টাডিজ 3, অ্যাকচুয়ালি এটা পেপার 4, জেনারেল স্টাডিজ 3। এখানে কি থাকছে? ইকোনমি এখানে থাকছে, ইকোনমিক ডেভেলপমেন্ট বেসিসে ইকোনমি, টেকনোলজি, সায়েন্স টেকনোলজির পোর্শনটা এখানে পড়ছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কতটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেশ করে সেটা, বায়োডাইভার্সিটি অর্থাৎ এনভায়রনমেন্টের বিষয়টাও এখানে চলে আসছে, আলাদা করে বলা রয়েছে এটা, এবং এনভায়রনমেন্টের পোর্শনটাও কিন্তু এখানেই থাকছে, সিকিউরিটি আর ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেটাও কিন্তু এর মধ্যেই চলে আসছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট যদিও জিওগ্রাফির পোর্শনের মধ্যেই পড়ানো হয়, তো এখানে এটাও 250 নম্বর। পেপার 4 যেটা একেবারে আলাদা, এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, 250 নম্বর। এখানেও কিন্তু প্রচুর মার্কস ওঠার জায়গা রয়েছে। আচ্ছা, এরপর অপশনাল সাবজেক্টেরও দুটো পেপার হয়, পেপার 1 250 নম্বর এবং পেপার 2 250 নম্বর। টোটাল রিটেন টেস্ট হচ্ছে 1750, এবং পুরোপুরি যে সমস্ত বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা সেটা হচ্ছে এই 1750-এর উপর, কারণ ম্যাক্সিমাম টোটাল মার্কস হচ্ছে 2025 ইন্টারভিউ নিয়ে, কিন্তু এই রিটেনেই সবচেয়ে বেশি ওয়েটেজ রয়েছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার স্কোর করে নিতে হবে, এবং ইন্টারভিউটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, 275 নম্বরের ইন্টারভিউ, টোটাল 2025 নম্বরের এই টোটাল এক্সামটা হচ্ছে। আচ্ছা, এগুলো সকলে জানে অল্প বিস্তর। এরপর আমি বইয়ের বিষয়ে আসব, এবং যে বইগুলো আমি এখানে রেখেছি আমি কিন্তু সেই বইগুলো পড়াবো, প্রত্যেকটা ডিটেলসে পড়াবো, একেবারে এনসিইআরটি থেকে যেগুলো প্রয়োজন এনসিইআরটি সমস্ত ডিটেলসে পড়াবো, এবং আমাদের যে বেসিক বইগুলো খুব ভালো করে আমাদের বেস তৈরির জন্য করতে হবে সেইগুলো কিন্তু আমি এখানে করাবো। তো হিস্ট্রি, ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স স্পেকট্রাম থেকে করতে হবে, অর্থাৎ আমাদের যে মডার্ন ইন্ডিয়া সেটা স্পেকট্রাম থেকে করতে হবে। এটা প্রিলিমসের জন্য বলছি, প্রিলিমসের জন্য বেসিক্যালি, যদিও প্রিলিমস মেন্স আলাদা করা উচিত নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু কোয়েশ্চেনের ধাঁচ আলাদা হওয়ার জন্য কিছু কিছু বই একটু আলাদা করতে হয়। তো আর্ট অ্যান্ড কালচার এটা কিন্তু পিএমএফের নোটস থেকে পড়াবো, অ্যাকচুয়ালি সব থেকে বেস্ট যেটা রয়েছে সেটাই, কারণ নিতিন সিংহানিয়া রয়েছে, কিন্তু নিতিন সিংহানিয়া একটা খুব বড় বাল্কি একটা বই, সেটা কিন্তু করার প্রয়োজন নেই, বা সেখানে অনেক কিছু জিনিস ল্যাক রয়েছে সেগুলো কিন্তু নেই, যেমন অনেক কিছু ড্রয়িং, অনেক কিছু যেগুলো আমাদের প্রয়োজন হবে বোঝার জন্য। আর্ট অ্যান্ড কালচার একটা ভাস্ট অনেক কিছু জিনিস রয়েছে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে, তো সেই সমস্ত নিতিন সিংহানিয়াতে কিন্তু নেই ওগুলো। তো সকলে এটা রেকমেন্ড করে, কিন্তু বেস্ট পিএমএফ আইএএসে যে নোটস রয়েছে, চোখ বন্ধ করে সব কটা সাবজেক্টের বেস্ট নোটস কিন্তু এখান থেকে পাওয়া যায়। আমি প্রত্যেকটা ইন ডিটেলসে করাবো, আমি ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে ওই পোর্শনগুলোই করাই, পিএমএফের উপর কিন্তু এই মুহূর্তে মার্কেটে কেউ নেই। আমি সমস্ত কিছু সার্ভে করে সমস্ত বই সমস্ত নোটস দেখে আমি কিন্তু এই কথাটা বলছি। তো আমি এখানে কিন্তু সেইগুলো করাবো ইন ডিটেলসে, প্রত্যেকটা লাইন বাই লাইন, কারণ প্রত্যেকটা সেভাবেই তৈরি করা এবং প্রত্যেকটা কাজে লাগবে, প্রত্যেকটা লাইন কাজে লাগবে, সেটা যে কোনো স্টেট সিভিল সার্ভিস হোক বা সেন্ট্রালের সিভিল সার্ভিস হোক। আচ্ছা, এরপর এনসিইআরটি যেটা প্রয়োজন হয়, এনসিইআরটি ক্লাস 11 এবং 12, অ্যানসিয়েন্ট, মেডিভেল, মডার্ন পুরোটাই কভার হয়ে যায়। 11-12 ক্ষেত্রে পুরোটাই করলে আমরা সমস্ত সাবজেক্ট 11-12টা অবশ্যই কভার করব, বিশেষ করে পলিটি, ইকোনমির এই সমস্ত বিষয়গুলো এনসিইআরটি থেকে 11-12-এর উপর কিন্তু আমাদের বেশি করে জোর দিতে হবে। জিওগ্রাফির ক্ষেত্রে এখানেও পিএমএফের যাবতীয় সমস্ত কিছু প্রত্যেকটা লাইন বাই লাইন রয়েছে, এবং প্রত্যেকটাতে কিন্তু ম্যাপ রয়েছে, ইন ডিটেলসে দেওয়া রয়েছে। এটা বেস্ট, জিসি লিয়ং যারা পড়ছে করতে পারে, পিএমএফের কিন্তু সেরা, সব থেকে বেস্ট। এনসিইআরটি এখানেও 11-12-এর এনসিইআরটি, এবং তার সাথে মাধ্যমিকের কিন্তু এনসিইআরটিটা ক্লাস 10-এর যেটা এনসিইআরটি সেটাও কিন্তু এখানে লাগবে। ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটা। এর সাথে ওয়ার্ল্ড অ্যাটলাস, অবশ্যই প্রত্যেকটা ম্যাপ বেস কোয়েশ্চেন প্রিলিমসে সবচেয়ে বেশি আসে। ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান বা অক্সফোর্ডের এখানে অ্যাটলাসের একটু প্রয়োজন হবে। আমি ম্যাপ স্টাডি প্রত্যেকটা ধরে ধরে করাবো, প্রত্যেকটা কন্টিনেন্ট থেকে করাবো, এবং আমাদের কান্ট্রি তো ইন ডিটেলসে আমাদের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেগুলো সমস্ত ডিটেলসে করতে হবে। আচ্ছা, পলিটি লক্ষ্মীকান্তের উপরে কোনো কিছু নেই, এবং এনসিইআরটিটা একটু দেখে রাখা প্রয়োজন আছে, কারণ হিস্টোরিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে এখানে কিন্তু সেগুলো প্রত্যেকটা ডিটেলসে এখানে রয়েছে।
ইকোনমির ক্ষেত্রেও পিএমএফ এর উপরে কোনো কিচ্ছু নেই। নিতিন সিংহানিয়ার বই রয়েছে, কিন্তু আবারও একটাই কথা, বেস্ট পিএমএফ। আচ্ছা, পিএমএফ এর একটা বই রয়েছে যেটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এখানে এনভায়রনমেন্টটা রাখা হয়নি, সেটা কিন্তু পুরোপুরি রিসেন্টলি মার্কেটে এসছে, 2021 আগস্ট মাসে ওটা লঞ্চ করেছে, আমাজনে পাওয়া যায়। বেস্ট বই। অনেকে শঙ্কর পড়ে, অনেক পুরাতন, কিন্তু শঙ্করের তুলনায় অন্তত 50%, 50 থেকে 60% কিন্তু অনেক অনেক বেশি বেশি ভালো। প্রত্যেকটা জায়গাতে ডায়াগ্রাম রয়েছে, যেখানে ডেটা প্রয়োজন ডেটা রয়েছে, কালারফুল পেজ রয়েছে, প্রত্যেকটা বোঝার জন্য, মনে রাখার জন্য অত্যন্ত সুবিধাজনক। তো এনভায়রনমেন্টের ক্ষেত্রেও কিন্তু পিএমএফ এর যে বই রয়েছে সেটাই সেরা। ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স যেটা চলছে, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে এনসিইআরটির ক্লাস 12-এর এই দুটো পোর্শন কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে প্রত্যেকটা কান্ট্রির সাথে আমাদের এগুলো থেকে করে নিতে হবে, এবং এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই, কারণ ইন্টারন্যাশনাল রিলেশন পরিবর্তনশীল বিষয়, ডাইনামিক বিষয়, তো প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেট করে এগুলো আমাদের পড়তে হবে। এবং এই তাহলে এই পুরো পোর্শনটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। পেপার 2 সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, যেটা ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে টাটা ম্যাকগ্রো-হিল সিস্যাট ম্যানুয়াল রয়েছে, সেখান থেকে করা যেতে পারে, এবং আর.এস. আগরওয়াল থেকে রিজনিং পোর্শনটা করা যেতে পারে। এখানে আলাদা করে যে বিষয়টা সেটা হচ্ছে যে ইংলিশ কম্প্রিহেনশন যেটা থাকে ম্যাথের ক্ষেত্রে, তো যে কোনো আর.এস. আগরওয়াল বা যে কোনো আরিহান্তের যে বই রয়েছে ফার্স্ট ট্র্যাক অ্যারিথমেটিক, ম্যাথের ক্ষেত্রে এই পোর্শনটা ওখান থেকে যথেষ্ট করলে যথেষ্ট। এবং বিশেষ করে আলাদা করে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন, সেখানে বিভিন্ন দেওয়া হয়, সেখান থেকে প্রত্যেকটা প্যারা থেকে প্রশ্ন তৈরি হয়। তো ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাতে একটু প্র্যাকটিস করতে হবে, যারা অভ্যস্ত নয় তাদের জন্য এটা কিন্তু প্রয়োজন, কারণ সময়টা কম থাকে, মাত্র 2 ঘন্টার মধ্যে কিন্তু যথেষ্ট কোয়েশ্চেন টাফ থাকে। তো এক একটা বড় বড় প্যারা দেওয়া হয়, তাকে সেখান থেকে প্রশ্ন হয়, তো যথেষ্ট পারদর্শী না হলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এখানে অ্যান্সার বের করাটা একটু কঠিন হয়ে পড়ে, তো এখানে একটু প্র্যাকটিসের প্রয়োজন হয়। এছাড়া কিছু সলভ পেপার রয়েছে, বিশাল পাবলিকেশন হোক বা বিভিন্ন এগুলো অনলাইনে পাওয়া যায়, তো এগুলো একটু সংগ্রহ করে প্র্যাকটিস করতে হবে। এটা প্রিলিমসের জন্য হলো। এবার মেন্সের জন্য এই বইগুলো তো থাকছেই, তার সাথে সাথে কিছু এক্সট্রা বিষয় এখানে আমাদের করতে হচ্ছে। পেপার 1 যেটা দেখলাম আমরা, হিস্ট্রি, হেরিটেজ, কালচার, এই পোর্শনটা যেটা, সেখানে পিএমএফের যেটা কালচারের যে নোটস রয়েছে সেটা বেশ যথেষ্ট। এছাড়াও স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, বিপানচন্দ্র এক্সট্রা করে পড়া যেতে পারে। স্পেকট্রাম পড়লে সেখান থেকে কিন্তু মেন্সের প্রশ্নোত্তর লেখা সম্ভব। তো স্পেকট্রামটাও কিন্তু তার সাথে যদি কারো মনে হয় যে আমি এক্সট্রা কিছু পড়ব, সেখানে সে এই বিপানচন্দ্রটা করতে পারে। এবং সতীশচন্দ্র মেডিয়েভাল ইন্ডিয়া এটা করতে পারে, এবং অ্যানসিয়েন্ট আর.এস. শর্মা বইটা কিন্তু করা যেতে পারে, বা অনেকে পুনম দালাল দাহিয়া যে বইটা, সেখান থেকেও এখানে কিন্তু অনেকটাই কভার হয়ে যাচ্ছে। জিওগ্রাফি পেপার 1, জিওগ্রাফি অফ ইন্ডিয়া মাজিদ হোসেন, ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য এখানে একটু প্রয়োজন হবে। পিএমএফের বই যে নোটস পোর্শনটা রয়েছে সেটা যথেষ্ট, মাজিদ হোসেন থেকে কিছু কিছু পোর্শন এখানে নোটসের মতো করে এখানে তুলে নিতে হবে। মাজিদ হোসেনের ক্ষেত্রে ওয়ার্ল্ড জিওগ্রাফি, অ্যাটলাস যেটা ছিল সেটা এখানে ইউজ হবে, একই বিষয়। পিএমএফের যেটা আছে সেটা অবশ্যই করতে হবে, এটা কিন্তু বেস ধরে চলতে হবে, কারণ বেস সেগুলোই হবে যেগুলো বেস্ট। তারপরে আরও এক্সট্রা করা যেতে পারে, কারণ যেহেতু ডেসক্রিপটিভ রাইটিং, আমাদের নলেজটাই যদি একটু ভাস্ট হয় তবেই আমরা কিন্তু বিভিন্ন বিষয় রিলেট করে সেখানে এক্সাম্পল দিয়ে লিখতে পারবো। তো এই বিষয়টা এখানে দেখতে হবে। আর কি রয়েছে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল জিওগ্রাফি ক্লাস 11 এনসিইআরটি, এটা কিন্তু যথেষ্ট হেল্পফুল বিভিন্ন অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল রিলেশন, পলিটি পোর্শনে অনেক কিছু থাকে, পলিটির যে পোর্শনটা সেটা আমরা এম লক্ষ্মীকান্ত থেকে পুরোটা জেনে নেব। এম লক্ষ্মীকান্ত আমি ডব্লিউবিসিএসের ক্ষেত্রেও পুরো ডিটেলসেই করাই, এখানেও ডিটেলসে করাবো, এবং যে জায়গা থেকে ব্রড কোয়েশ্চেন হবে, যে জায়গা থেকে ডেসক্রিপটিভ রাইটিং হবে, সেগুলো কিন্তু আমি এই জায়গা থেকে পার্টিকুলারলি আলাদা করে বলে দেবো। ইন্টারন্যাশনাল রিলেশন, কনস্টিটিউশনটা ডিডি বাসু করা যেতে পারে, দুর্গাদাস বসু যে বইটা রয়েছে সেখান থেকে করা যেতে পারে, এবং পুষ্পেশ পান্থের একটা বই রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে, যারা একটু অ্যাডভান্স পড়তে চাইছে তার জন্য এটা পড়া যেতে পারে। ইকোনমির ক্ষেত্রে আবারও পিএমএফের যে ডেসক্রিপটিভ রাইটিংয়ের জায়গাগুলো রয়েছে সেগুলো এখান থেকে করা যাবে, এবং এনভায়রনমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের টাটা ম্যাকগ্রো-হিলের বই, আমি বাংলা বইগুলো এখানে বলছি না, কিন্তু বাংলা বই সমস্ত রয়েছে আমার কাছে, আমি কিন্তু সেই পিডিএফগুলো প্রোভাইড করে দেবো, তো যাবতীয় এখান থেকে কিন্তু কভার হয়ে যাবে।
এথিক্সের ক্ষেত্রে সুব্বারাও, PN রয় চৌধুরীর বই রয়েছে, ম্যাগ্রোহিলের বই রয়েছে, তো এগুলো কিন্তু যথেষ্ট। তো এই হলো মূল বিষয়। এখন কোন বই পড়তে হবে এটা কিন্তু সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়, কারণ কোন বই পড়তে হবে সেটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমাদের হবে না। আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা যে বিষয়টার উপর গুরুত্ব দেবো সেটা হচ্ছে সিলেবাস। বই কোথা থেকে পড়তে হবে, কোন সোর্স থেকে আমি মেটেরিয়াল পাবো, সেটা কিন্তু একান্ত ব্যক্তিগত বিষয়। আমি আমার দিক থেকে যেটা বেস্ট মনে হয়েছে সমস্ত জায়গায় সমস্ত বই দেখার পর আমি সেগুলো এখানে রেখেছি। কারো যদি মনে হয় যে আমি এই বইটা নয় এই বইটা পড়বো, সেখানে সে পড়তে পারে। কারণ মূল বিষয় হচ্ছে পরীক্ষার খাতায় উত্তরটা লিখে আসা। এখানে বিষয়গুলো জানা বেসিক, যে কোনো জায়গা থেকে জানা যেতে পারে। বেসিক জানার কোনো এরকম নির্দিষ্ট নিয়ম নেই যে এই জায়গা থেকে জানতে হবে। বেসিক সবসময় যেটা কমফোর্টেবল সেখান থেকে ইন ডিটেলসে বারবার পড়ার মতো বই আমাদের করতে হবে। এখানে সেই বইগুলো রাখা হয়েছে। কারো যদি মনে হয় যে না আমি এটা করবো না, আমি তামিলনাড়ুর NCERT, তামিলনাড়ুর যে বইগুলো হয় তো ওদের বই আমি পড়বো, সেইখান থেকে তারা করতে পারে। আরও যদি মনে হয় অন্য কোনো বই রয়েছে, আমি গ্র্যাজুয়েশনে এই বইটা পড়ে এসেছি, সেটা আমার ভালো লেগেছে, গ্র্যাজুয়েশন বেসিসে যাদের যে সাবজেক্টটা ছিল তারা যদি সেইগুলো পড়ে আসে সেখান থেকে সে করতে পারে। তো বেসিক বিষয় হচ্ছে আমাদের সিলেবাস যে রয়েছে সেই সিলেবাসটা যে কোনো জায়গা থেকে হোক কভার করতে হবে। তো এখানে সেই রকমভাবেই বইগুলো রাখা হয়েছে, এবং আমি কিন্তু এগুলো যে বইগুলো রেখেছি সেগুলো ইন ডিটেলসে পড়াবো। প্রত্যেক দিন লাইভ ক্লাসে পড়াবো, এবং যেগুলো রেকর্ডেড দেওয়ার প্রয়োজন হবে, কনসেপচুয়াল বিভিন্ন বিষয়ে আরও বেশি করে দেওয়ার প্রয়োজন হবে, সেগুলো আমি কিন্তু রেকর্ডেড ক্লাসও দিয়ে দেবো। তো পুরো বিষয়টা হচ্ছে এরকম। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। যারা 22-এর জন্য পড়ছে তারা অলরেডি অনেক আগে থেকেই পড়া শুরু করেছে, কিন্তু যারা নতুন করে শুরু করছে, 22টাকেও পরীক্ষা দিচ্ছে এবং 23-এর জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদের জন্য কিভাবে ঠিক করতে হবে, কোন স্ট্র্যাটেজিতে চলতে হবে। প্রথমত একেবারে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে খুব ভালো বেস তৈরি করতে হবে। বেস যদি ভালো না হয়, স্ট্যাটিক পোর্শন যদি ভালো না হয়, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের উপর শুধুমাত্র গুরুত্ব দিয়ে কিন্তু কোনো কিছুই লাভ নেই। আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আগামী দিনে কিন্তু সেটা ইতিহাস হয়ে যাবে, সেটা আর কোনো কাজে লাগবে না। সুতরাং বেসটা আগে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। বেসটা ক্লিয়ার করতে গেলে NCERT থেকে এবং এই সমস্ত কিছু কিছু বেসিক্স বই থেকে কিন্তু খুব ভালো করে কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু থাকতে হবে। না হলে মেন্সের যখন অ্যান্সার রাইটিং করতে হবে তখন কিন্তু কোনো কিছু নতুন ভাবনা চিন্তা মাথায় আসবে না, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। নতুন কিছু ভাবতে পারার ক্ষমতা, একটার সাথে একটা ইন্টারলিঙ্কড করে, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে একটা ইন্টারলিঙ্ক তৈরি করে একটা নতুন কিছু ভাবনা চিন্তার করার ক্ষমতা, যেটা পরীক্ষক চান যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে খাতা থাকবে তাদের মধ্যে থেকে একটা নতুন কিছু বেরিয়ে আসুক, নতুন কিছু ভাবনা চিন্তা বেরিয়ে আসুক। তো এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে পড়ে তৈরি হয় না, বেস ক্লিয়ার রাখতে হয় এবং নিজস্ব ভাবনা চিন্তা তৈরি করতে হয়। নিজস্ব ভাবনা চিন্তা তৈরি করার জায়গায় হচ্ছে নিউজ পেপার। বিভিন্ন রকম আইডিয়া সেখানে আসে, বিশেষ করে সম্পাদকীয়তে, এডিটোরিয়ালে সে সমস্ত আইডিয়াগুলো কিন্তু দেওয়া হয়। যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তারা কিন্তু সেই সমস্ত আইডিয়া দেন যে আমাদের সোসাইটিটা সঠিক পথে চলছে কিনা, আমাদের পলিটিটা সঠিক পথে চলছে কিনা, আমাদের ইকোনমিটা সঠিক পথে চলছে কিনা, এইগুলো নিয়ে কিন্তু তারা ডিসকাস করে থাকেন। সেই জন্য আমাদের নিউজ পেপার পড়া প্রয়োজন হয়। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন রকম আইডিয়াগুলো পাই, সেই আইডিয়াগুলো আমাদের খাতায় নোট করে রাখতে হয় এবং সেখান থেকেই কিন্তু নতুন ভাবনা চিন্তার রাস্তাগুলো তৈরি হয়। সুতরাং বেস খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেলে কিন্তু তবেই ওই জায়গা থেকে আমি একটা এডিটোরিয়াল পড়ে পুরো বিষয়টা কিন্তু লিঙ্ক করতে পারবো যে এই বিষয়টা হচ্ছে এরকমভাবে ভাবা উচিত বা এই জায়গাটাতে এরকমভাবে করা উচিত। যখন ইন্টারভিউতে বিভিন্ন রকম প্রশ্ন করা হবে, বিভিন্ন জায়গার সমস্যা নিয়ে প্রশ্ন করা হবে যে এই জায়গাতে এই রকম অবস্থা রয়েছে, এরকম পরিস্থিতি রয়েছে, তাহলে সেখানে ডেভেলপমেন্টের জন্য তুমি সেখানে কি করতে চাও বা সেখানে কীরকমভাবে করবে, সেটা পুরো ব্যাপারটা সম্পর্কে ধারণা এবং ওই যে নতুন ভাবনা চিন্তাগুলো সেখানে আমরা যত বেশি প্রয়োগ করতে পারবো তত বেশি কিন্তু সেখানে মার্কস আসবে, সেটা মেন্স হোক বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে হোক। মেন্স ইন্টারভিউ তো রয়েছে, এবার যদি বলা হয় প্রিলিমসটা কীরকম, প্রিলিমসটা কীভাবে হবে। প্রথমত প্রিলিমস আর মেন্স কিন্তু আলাদা করলে হবে না, প্রথম কথা। কারণ ওই সিলেবাসগুলো থেকেই মেন্সের মূলত সিলেবাসগুলো থেকেই ইন ডিটেলসে মেন্সেই সিলেবাস দেওয়া আছে, প্রিলিমসের সিলেবাস কিন্তু ইন ডিটেলসে বলা নেই, শুধুমাত্র ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স বলা রয়েছে। এবার কোন জায়গাটাতে আমাদের পার্টিকুলার করতে হবে, কোন জায়গাতে করতে হবে না,
বা কোন কোন জায়গার উপর আমরা ফোকাস করতে হবে শুধুমাত্র ওই একটা লাইন দেখে আমরা বলতে পারি না, আমাদের ইন ডিটেল সিলেবাস দেখে আমরা বলতে পারি। সুতরাং আমাদের মেন্সের ওপর বেশি করে গুরুত্ব দিতে হবে ব্যাপারগুলো বোঝার জন্য, এবং প্রশ্ন তো আমরা ফলো করতেই হবে। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্নগুলো এসেছিল, প্রিলিমসের ক্ষেত্রে যদি আমরা শুরু করব, যখন প্রিলিমসের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্ন এসেছিল, কোন জায়গাতে বেশি ওয়েটেজ আছে সেই জায়গাতে বেশি গুরুত্ব দেওয়া, এনভায়রনমেন্টের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া, বা কারেন্ট অ্যাফেয়ার, ইকোনমি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন আসে। এবং পলিটি থেকে স্ট্যাটিক পোর্শনে প্রত্যেক বছর কিন্তু 15 থেকে 20টা প্রশ্ন এসে থাকে। তো এরকম জায়গাতে আমাদের একদম বেসিক বই যদি যখনই ক্লিয়ার হয়ে যাচ্ছে তখনই কিন্তু খুব ভালো মতো করে প্র্যাকটিস শুরু করতে হবে। এবং প্রিলিমসের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে টেস্ট দেওয়া, মক টেস্ট দেওয়া। পার্টিকুলার টাইমে মাত্র কিছুদিন পড়ার পরেই কিন্তু মক টেস্ট শুরু করে দিতে হবে, কারণ যত বেশি ওই এমসিকিউ প্রশ্নের সাথে কানেকশন তৈরি হবে প্রিলিমসে কিন্তু তত বেশি ক্র্যাক করার সম্ভাবনাটা বাড়বে। শুধুমাত্র পড়ে কিন্তু এখানে কিছু হবে না। মেন্সের ক্ষেত্রেও তাই, অ্যান্সার রাইটিংটা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেক দিন কিন্তু মক টেস্ট ফুল লেন্থের না হলেও ছোট 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 করে কিন্তু মক টেস্ট প্রত্যেক দিন দিতেই হবে। এটা কিন্তু মাস্ট। প্রিলিমস কোয়ালিফাই করতে গেলে মক টেস্ট মাস্ট, এবং মেন্সের ক্ষেত্রেও তাই। সমস্ত জায়গাতেই কিন্তু মক টেস্টের ভূমিকা একেবারে অনিবার্য। তো আমাদের প্রথম কাজ হবে, প্রথম স্ট্র্যাটেজি কী হবে, বেসিক ক্লিয়ার করা, খুব ভালো করে ক্লিয়ার করা। যারা অলরেডি এর আগে পড়েছে তাদেরকেও বলবো বেসিকটা কিন্তু কখনোই ছেড়ে না দিয়ে ভালোভাবে রিভিশন দেয়া, যাদের হয়ে গেছে, যারা নতুন করে শুরু করছে তাদের ক্ষেত্রে খুব ভালো করে একদম লাইন বাই লাইন প্রত্যেকটা পড়ে নতুন নতুন যে ভাবনা চিন্তাগুলো ওখানে রয়েছে, কনসেপ্টগুলো একেবারে ইকোনমির যেমন পুরোপুরি কনসেপ্ট বেস সমস্ত কিছু খুব ভালো করে তৈরি করে রাখা। প্রিলিমসে হিস্ট্রি থেকেও এখন কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তো কোনো জায়গাটাই এখানে ছাড়ার জায়গা নেই, সমস্ত জায়গা খুব ভালো করে তৈরি করতে হবে ওইভাবে। এবং আমি কিন্তু ডেলি এগুলো বেসিক ক্লাসগুলো কিন্তু আমি ডেলি করাবো লাইভ, এবং তার সাথে সাথে রেকর্ডের দুটো পোর্শনই থাকবে, এবং মক টেস্টও কিন্তু শুরু হয়ে যাবে মাত্র 15 দিন পর থেকে। তো এভাবেই আমি ক্লাসগুলো করাবো, এবং সেই বেসিসে মক টেস্টগুলো নেব, নোটস দেব, ইংলিশেও দেব, বাংলাতেও দেব। তো প্রত্যেকের জন্য আমি বলবো যারা সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট রয়েছে তারা প্রত্যেকে এখানে কিন্তু অবশ্যই একটা মাইন্ড সেট করে নিয়ে ঝাঁপিয়ে পড়তে, প্রত্যেকটা সিভিল সার্ভিসের জন্য। তো এখানে যাবতীয় কিন্তু যা কিছু সমস্ত কিছু প্রয়োজন হবে আমি কিন্তু প্রোভাইড করে দেব। তো এবার নিজস্ব একটা রুটিন থাকবে, সেই রুটিনে কিন্তু প্রত্যেক দিন চলতে হবে সেইভাবে, এবং অবশ্যই খাতায় কিন্তু লেখার ব্যাপারটা কিন্তু আসবেই। অন্য এক্সামের ক্ষেত্রে কম বেশি আসে, এখানে কিন্তু মাস্ট। প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক পোর্শন, মেন্সের অ্যান্সার রাইটিং প্র্যাকটিস, এটা কিন্তু মাস্ট প্রত্যেক দিন। সেটা 10 মিনিট হোক, আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, প্রত্যেক দিন কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, ওই জায়গাগুলো কিন্তু তৈরি করতেই হবে। তো স্ট্র্যাটেজিটা এমনভাবেই হতে হবে। এখানে কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে প্রত্যেক দিন মনে হবে এটা সম্ভব নয়। এটা প্রত্যেকের মনে হয়, যারা টপার্স থাকে তাদেরও মনে হয়, যারা পিছনে থাকে তাদেরও মনে হয়, যারা হচ্ছে না বারবার, সকলের ক্ষেত্রে কিন্তু সেম কন্ডিশন। যতক্ষণ না কেউ ক্র্যাক করছে তাদের প্রত্যেকের মধ্যেই এই জায়গাটা কিন্তু 99% থাকে যে হবে না। কারণ এখানে কোয়েশ্চেন প্যাটার্ন হোক বা পরীক্ষার যে ব্যাপক ব্যাপ্তি, সমস্ত দিক থেকে এখানে কিন্তু নেগেটিভিটির একটা বিরাট বড় জায়গা রয়েছে। সেই জায়গাটা কিন্তু কাটিয়ে উঠতে হবে, এবং যত বেশি অ্যাক্টিভ থাকা যাবে সেই জায়গাটা কিন্তু তত বেশি কমতে থাকবে। সুতরাং প্রথম থেকে যাকে বলে কোমর বেঁধে লেগে পড়া, ব্যাপারটা কিন্তু সেরকম। তো দুটোর ক্ষেত্রেই বলছি, 2022-এর জন্য বলছি এবং 23-এর জন্য বলছি, একেবারে বেসিক খুব ভালো করে ক্লিয়ার করে, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার, যে কোনো নিউজ পেপার, শুধুমাত্র দ্য হিন্দু বলবো না, ইন্ডিয়ান এক্সপ্রেস হোক, যে কোনো জায়গা থেকে যেখান থেকেই আমরা আমাদের সিলেবাস রিলেটেড যে বিষয়গুলো পাচ্ছি সেগুলো আমরা কিন্তু কালেক্ট করব। একটা সময় পরে কিন্তু এই প্রথমে মনে হবে যে একটা বিরাট বড় ব্যাপার, কিন্তু কিছুদিন পরে যখন এগুলো প্র্যাকটিস হয়ে যাবে তখন কিন্তু একই কমন জিনিস আসতে থাকবে, তখন কিন্তু অনেক বেশি পরিশ্রম, নিউজ পেপারের উপর পরিশ্রমটা অনেক বেশি কমে যাবে। তো প্রথম থেকে বেসিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ব্যালেন্স তৈরি করে চলতে হবে, এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইজ করে ধাপে ধাপে মক টেস্ট দিয়ে এখানে কিন্তু প্রিপারেশনটা পুরোপুরি তৈরি করতে হবে। তো এভাবে আমরা চলবো। আমি রুটিনটা দিয়ে দেবো, কোন দিন কীভাবে ক্লাস করাবো সেই রুটিনটা আমি কিন্তু দিয়ে দেবো। তো আমি যদি কিছু প্রশ্ন করার থাকে আমি করতে বলবো এখানে।
তো আমি কিন্তু সেভাবে পরে নেক্সট দিন থেকে আমি কিন্তু পুরো ডিটেলসে পড়ানো শুরু করব প্রত্যেকটা। আমি এর আগেও বিভিন্ন বিষয়ে যেগুলো করাই সেগুলো কিন্তু আমি একটু হাই স্ট্যান্ডার্ডেই করাই, ডাব্লিউবিসিএসের থেকে আরেকটু বেশি ভালো করেই করানো হয়। সেটা পলিটি হোক বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ইকোনমির ক্ষেত্রেও আমি কিন্তু একটু এই ইউপিএসসি স্ট্যান্ডার্ডেই সেগুলো পড়ানো হয়। তো এখানে আরও যে অন্যান্য জায়গা রয়েছে যেমন আর্ট অ্যান্ড কালচার, যেটা ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে প্রয়োজন হয় না, তো এই সমস্ত বা এনভায়রনমেন্টের একটা বড় অংশ থাকে যেটা ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে প্রয়োজন হয় না, এখানে কিন্তু আমি সেইগুলো ডিটেলসে করাবো। সুতরাং কোনো জায়গাতেই কোনো খামতি রাখলে চলবে না, প্রথম থেকে কিন্তু সেভাবেই তৈরি করতে হবে। তো আমি এই রুটিনটা আমি দিয়ে দেবো কিছুদিনের মধ্যেই, কোন দিন কোনটা হবে। এই মুহূর্তে অল্টারনেট বেসিসে বর্তমানে যেটা করাচ্ছি, আজকে আমি এই ইন্ট্রোডাকশন বিষয়টা দিলাম, এর পরের দিন থেকে আমি কিন্তু একেবারে সবচেয়ে কঠিন যে বিষয়টা মনে হয় ইন্ডিয়ান ইকোনমি থেকে শুরু করব ডিটেলসে। যদিও ইকোনমি ক্লাস আমি যেটা ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে করাই ওই পিএমএফ এর ক্ষেত্রেই করাই, যেটা বেস্ট নোটস রয়েছে এই মুহূর্তে, সমস্ত বই সমস্ত কিছু তুলনা করে পিএমএফ এর কিন্তু সবথেকে বেস্ট। তো সেটাই বর্তমানে আমি করাচ্ছি এবং আগামী দিনেও সেই জায়গা থেকেই করাবো, এবং তার সাথে সাথে আরও যে সমস্ত ছোটো ছোটো বিষয় সেগুলো কিন্তু শুরু করে দেব। পলিটির ক্ষেত্রে আমি অলরেডি করিয়েছি, আবারও এখানে আমি বিশেষ বিশেষ জায়গাগুলো আলাদা করে করাবো। সুতরাং পলিটির রেকর্ডেড ক্লাসটাও কিন্তু আমি প্রোভাইড করে দেবো একদম প্রথম থেকে, এবং ফার্স্ট যে পোর্শনটা রয়েছে চ্যাপ্টার 11 পর্যন্ত সেই জায়গার মক টেস্ট কিন্তু আমি আগামী 15 দিনের মধ্যে, 15 দিনও নেই, আমি ফেব্রুয়ারি থেকে কিন্তু পলিটির মক টেস্ট শুরু করে দেবো ইউপিএসসির জন্য বা ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও। পলিটি কিন্তু লক্ষ্মীকান্ত, ইউপিএসসি প্রিলিমসের জন্য প্রিপারেশন নিলে সেখানে কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রেও ওই জায়গাগুলো চলে আসবে। সুতরাং আমি পলিটি মাত্র কিছুদিন পরেই কিন্তু 15 দিন পরের থেকেই আমি পলিটিটা কিন্তু মক টেস্ট শুরু করে দেবো। তো এইভাবে আমাদের পুরো স্ট্র্যাটেজিতে থাকবে 22-23 দুটোর জন্যই কিন্তু খুব ভালো করে প্রথম থেকে প্রিপারেশন নিয়ে এগোতে হবে। এবার আমি বলবো যে কিছু প্রশ্ন করার থাকলে করতে পারো। আমি পুরো বিষয়টা বলেছি কিভাবে কি করা হবে বা কোন কোন বইগুলো পড়ানো হবে। তো কারো যদি কিছু প্রশ্ন থাকে আমি করতে বলবো। হ্যালো। হ্যাঁ হ্যালো। বলুন। হ্যাঁ, বলছি স্যার যে ওই মানে ওই যে সিএসএডি পেপার যেটা আছে না, যেখানে ওই ইংলিশের ব্যাপারটা আছে, হ্যাঁ ওইটাই তো স্যার একটুখানি মানে বিষয়, ওটাই বেশি টাফ থাকে একটু। হ্যাঁ, ওটা তো ওটাকে প্রথমেই কি বললাম করে যে মানে, হ্যাঁ ওটা প্র্যাকটিসের বিষয় রয়েছে, উপলব্ধির ব্যাপার। তো ওটা ওই বিষয়টা তো ওখানে এরকম নয় যে লাইন তুলে প্রশ্ন হলো আমি লাইনটা খুঁজে বার করে সেখানে অ্যান্সারটা পেয়ে গেলাম, হ্যাঁ ব্যাপারটা ওটা সেরকম মানে হয় না। হ্যাঁ তো ওই জায়গাটা বোঝার ব্যাপার রয়েছে, উপলব্ধি করার বিষয় রয়েছে, কি বলতে চাইছে। এখন এটা প্র্যাকটিস করতে হবে। ওইটাই স্যার, মানে না ওই হ্যাঁ একটু কনসেপ্টটা আমাকে একটু মানে ওটা একটু হ্যাঁ, একদম বুঝিয়ে একদম দিতে, ওটা আমি বুঝতে বলে পারলেন, দেবো তাহলে ওইটার স্ট্র্যাটেজি কি হবে। ওই করতে পেপারটাও পারবে। খুব ভাইটাল হ্যাঁ পেপার, ওটা সবচেয়ে বড় কথা সময়ের একটা ফ্যাক্টর হয়ে যায়, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। হ্যাঁ, ওটা ওইখানে সকলেই সলভ ভীষণ করতে পারবে, প্রবলেম হয়েছিল সময়টা আমার। ফ্যাক্টর হয়ে যায়। তো এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। আমি সিসেটেরও টেস্ট নেব, মক টেস্ট নেব, পুরোপুরি প্র্যাকটিস করিয়ে দেব, এবং কোন জায়গা থেকে প্রশ্ন কিভাবে করতে হবে। আগে তো এটা সকলেই জানে যদিও, যে আগে প্রশ্নগুলো পড়ে নেওয়া, কম্প্রিহেনশন যেগুলো থাকছে আগে হুম। প্রশ্নগুলো পড়ে নেওয়া, কি জানতে চাওয়া হচ্ছে সেটা চাওয়া। অনেক সময় কি হয় খুব সহজে পাওয়া যায় যেটা জানতে চাওয়া হচ্ছে। বা আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করব, এমসিকিউতে প্রশ্নের ধাঁচ এমন থাকে সেটা দেখে কিন্তু অলরেডি এলিমিনেট করে দেওয়া যায় যে এটা হতেই পারে না। ওখানে যে 4টে অপশান থাকে, ইন জেনারেল হুম। আইডিয়া যদি থাকে কারো, ইন জেনারেল আইডিয়া থাকলে কিন্তু ওই জায়গাতে দুটো অপশান এলিমিনেট করে দেওয়া কিছু না পড়ে সম্ভব। কারণ ওগুলো বেসিক্যালি কি হয়, বিভিন্ন যে নিউজ পেপারে এডিটোরিয়াল থাকে সেই জায়গা থেকে এগুলো তুলে দেওয়া হয়। যারা ডেলি নিউজ পেপার পড়ছে, প্র্যাকটিস করছে, তাদের পক্ষে ওই যে পড়ার যে একটা জড়তা সেটা কিন্তু থাকে না, খুব ফাস্ট তারা ওটা পড়ে নিতে পারে। এবং কি বলতে চাইছে, কি কনসেপ্ট, বেসিক্যালি কোনো ডেভেলপমেন্টাল বিষয় হয় বা আমাদের সামাজিক কোনো বিষয় হয়, ইকোনমিক কোনো বিষয় হয়, এই এই বিষয়গুলো নিয়ে সাধারণত ওগুলো থাকে। তো যদি সাধারণ আইডিয়া থাকে, দুটো কিন্তু কিছু না পড়ে এলিমিনেট করে দেওয়া যায়। একটু ভালো করে আমি যখন কোয়েশ্চেন অ্যানালিসিস করবো ওটা বুঝিয়ে দেবো ব্যাপারটা, কিছু না পড়ে একেবারে কম্প্রিহেনশন থেকে না গিয়ে কোয়েশ্চেনটা দেখেই কিন্তু অ্যাটলিস্ট দুটো অপশান এলিমিনেট করে দেওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে তিনটেও করা যায়, পড়ার প্রয়োজন হয় না, অ্যান্সার কিন্তু চলে আসে। এরকমও কোথাও কোথাও স্ট্র্যাটেজি নিতে হবে, কারণ ওটা টাইমটা কিন্তু বিরাট বড় ফ্যাক্টর। ওখানে খুব কম সময় থাকে এবং কোশ্চেন হার্ড, কিন্তু একেবারে খুব হার্ড লেভেলের কোশ্চেন হয়। প্রত্যেক ইয়ারে নয়, কোনো কোনো বছর হচ্ছে, ইন রিসেন্ট টাইম কিন্তু হচ্ছে, এটা বছর বছর 2-3 কিন্তু এটা চলছে। খুব হার্ড কোয়েশ্চেন হচ্ছে পেপার 2তে, সিসেট পেপারে।
তো এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিসের বিষয়। ম্যাথ জিআই তো থাকেই, ম্যাথ জিআইটা বিশেষ করে জিআইটিআইগুলো করা যায়, একটু সময় চলে যায় ওখানে, কিন্তু করা যায় ভালো করে। ইংলিশের ক্ষেত্রে, কম্পিটিশনের ক্ষেত্রে যেগুলো থাকছে আমি ওগুলো কিন্তু দেখিয়ে দেবো, বা ম্যাথের ক্ষেত্রেও ওই পোর্শনগুলো কিন্তু একটু একটু প্র্যাকটিস রাখলে এগুলো করতে হয়। মানে সপ্তাহে একদিন যদি ওটা নিয়ে বসা যায় মাত্র কয়েক ঘন্টা, তাহলে কিন্তু ওটা হয়ে যাবে ওখান থেকে পেপার 2-তে। আর পেপার 1 বা অন্যান্য যে পোর্শনগুলো রয়েছে সমস্ত কিছু মেন্স প্রিলিমস মিলিয়ে যাবতীয় সমস্ত কিছু আমি কিন্তু প্রোভাইড করে দেবো বলেছি। এবং ডে বাই ডে আমি কিন্তু ডেইলি লাইভটা করাবো, এবং ডেইলি ওই পোর্শনগুলো যেখানে যা প্রয়োজন হবে আমি কিন্তু বলে দেবো। আমি ঠিক যেভাবে বলবো সেভাবে যদি চলা যায় তাহলে কিন্তু আমি বলবো সালে কিন্তু সম্ভব এটা। মানে অনেকেই মানে ডাউট করবে যে কীভাবে কোন কোন জায়গা থেকে কিভাবে হবে। এটা কিন্তু সম্ভব, পুরোপুরি সম্ভব। একটু এক্সারসাইজ করতে হবে এবং প্রথম থেকে একটু সিরিয়াসলি সময় দিয়ে পজিটিভ থেকে পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু এটা সম্ভব হবে। তো ওই পোর্শনগুলো সমস্ত কিছু দিয়ে দেবো। তো আরও কিছু যদি জানার থাকে যে কোনো জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু ডিটেলসে সমস্ত কিছু করাবো এবং ডিটেলসে করাবো। এখানে কোনো কিছু কমতি রেখে নয়, ডিটেলসে সমস্ত করাবো, যাবতীয় সমস্ত বিষয়। ইভেন আমি কিন্তু অ্যান্সার রাইটিংটাও করাবো। অ্যান্সার রাইটিং কিন্তু ডেলি করতে হবে, আমি কোয়েশ্চেন দিয়ে দেবো। কোয়েশ্চেন আমি কিন্তু অ্যান্সার দেখবো, রাইটিং ঠিকঠাক আসছে কি না আমি কিন্তু সেটা দেখে দেবো, চেক করে দেবো। তো সময় দিতে হবে প্রত্যেক দিন, সেই সময়টা কিন্তু রাখতে হবে। এটা নিজস্ব বিষয় যে আমি এতটা সময় আমার কিন্তু রাখতে হবে, সেটা 4-5 ঘন্টা হোক ডেলি, কিন্তু ওই 5 ঘন্টা একেবারে সিঙ্গেল মাইন্ডেডলি যদি দেওয়া যায় তাহলে কিন্তু সম্ভব। আর যাদের আরও বেশি সময় দেওয়া সম্ভব তাদের পক্ষেও সেটা তো অবশ্যই খুব ভালো বিষয়। যাই হোক, ব্যাপারগুলো এরকম। আমি ডেলি ক্লাসটা করাবো। আগামীকাল থেকে আমি একেবারে শুরু করে দেব বিভিন্ন চ্যাপ্টার যেগুলো প্রয়োজন হবে। এনসিইআরটি থেকে আমি শুরু করব, 11-12 যে এনসিইআরটিগুলো সেই জায়গা থেকে আমি শুরু করব। তারপরে তার সাথে সাথে বেসিক পোর্শন যে বইগুলো আমি বললাম সমস্ত বই আমি কিন্তু ডিটেলসে পড়াবো। ওকে, আরও কিছু প্রশ্ন করার থাকলে করতে পারো, আমি সে সম্পর্কে বলবো। স্যার প্রত্যেক দিন কি 2টো থেকে মানে কটা হ্যাঁ, পর্যন্ত আমি আমি ক্লাসটা এই থাকবে? এই সময়তে আমি লাইভ ক্লাসটা নেবো, সেটা টপিকের উপর ডিপেন্ড করছে। যদি টপিক বড় হয়, কোনো আচ্ছা। একদিন হুম। কোনো একটা চ্যাপ্টার্স ধরা হলো, সেটা টপিকটা বড় ডিসকাশন, আমি সময়টা একটু বেশি লাগবে, 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। 1.5 ঘন্টার বেশি এখানে মানে লাইভ 1.5 ঘন্টার বেশি হবে না। এছাড়া আমি অন্যান্য আচ্ছা রেকর্ডেড আচ্ছা রেকর্ডের আমি ক্লাস দিয়ে দেবো, রেকর্ডেড ভিডিও আমি কিন্তু এখানে দিয়ে দেবো। ওকে, লাইভ সেশনটা ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। আমি প্রত্যেক দিন 1.5 ঘন্টা বলছি না, আধ ঘন্টারও ক্লাস হতে পারে, 1 ঘন্টারও হতে পারে, 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। তার বেশি হলে আমি সেটা আচ্ছা রেকর্ডেড আচ্ছা রেকর্ডেড পোর্শন দিয়ে দেবো, বা আমি সেটা ব্রেক করে দিয়ে দেবো। তো ইন্টারাকশন এই সেশনটা মানে এটাই এই থাকবে। হ্যাঁ, এই ক্লাসটা মানে এই সময়ের ক্লাসটা ইউপিএসসির জন্য থাকবে, আর রাতের যেটা ক্লাসটা হচ্ছে হ্যাঁ, ওটা ওই ওটা রকমই যেরকম থাকবে, চলছে WBCS এর, ডাব্লিউবিসিএস এর যেরকম জন্য। চলছে সেরকমভাবেই থাকবে। এই সময়টা আমি ইউপিএসসির জন্যই লাইভ এই সময়টা করাবো। ওকে, যেদিন যেমন টপিক ওকে স্যার, থাকবে আমার সেদিন আর আমি কোশ্চেন নেই। যেরকম টপিক থাকবে, ডিসকাশনের যেমন প্রয়োজন হবে সেরকম সময় থাকবে, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। ঠিক আছে ঠিক আছে। ওকে। হ্যাঁ, ওকে স্যার, আমার আর কোনো কোশ্চেন নেই। কাল থেকে হ্যাঁ, স্টার্ট হচ্ছে তো তাহলে? হ্যাঁ, কাল থেকে আমি প্রত্যেকটা একদম এনসিইআরটি থেকে প্রথম থেকে একদম শুরু করব, ইন ডিটেলসে প্রত্যেকটা আগামীকাল থেকে আমি করাবো। ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। ওকে, আরও কিছু প্রশ্ন যদি থাকে। ঠিক আছে, তাহলে আমি আজকে সেশনটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার।